আসসালামু আলাইকুম। সবাইকে হইচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে স্বাগত। আজকের ক্লাস নাম্বার হচ্ছে ৪ আর বিষয় হচ্ছে মৌলিক সংখ্যার যে মেন টপিকস গুলো ছিল সেগুলো। আমরা আজকের ক্লাসে যেটা শিখবো সেটা হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক, আর মৌলিক সংখ্যা অসংখ্য না নির্দিষ্ট, আর একক স্থানে ১, ৩, ৭, ৯ অঙ্ক দিয়ে মৌলিক সংখ্যা পরীক্ষা, পূর্ণবর্গ সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা পরীক্ষা, সহমৌলিক সংখ্যা, আর ১ থেকে ১০০ পর্যন্ত ১০ ভিত্তিক ক্রম অনুসারে মৌলিক সংখ্যা। কি বোঝা যায় আজকের আলোচ্য টপিকস গুলো? তাহলে কথা না বলে শুরু করে দিই। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞাতে বলছে যে মৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই কি হতে হবে? ১ অপেক্ষা বড়। কত অপেক্ষা বড়? ১ অপেক্ষা বড়। তাহলে ১ অপেক্ষা বড়, ০ আর ১ ১ অপেক্ষা বড়? বড় না। তাহলে ০ আর ১ প্রথমেই কি বাদ পড়ে গেল। তাহলে ১ অপেক্ষা বড় যেসব সংখ্যা, যেসব সংখ্যা ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে ১ অপেক্ষা বড় যেসব সংখ্যা ১ এবং সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। তাহলে নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে কি? ভাগশেষ ০, আর নিঃশেষে বিভাজ্য নয় মানে হচ্ছে অবশ্যই ভাগশেষ থাকবে। ভাগশেষ কি থাকবে, সেটাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। তাহলে আমাদের কি মৌলিক সংখ্যা কি বোঝা গেল? তাহলে আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে মৌলিক সংখ্যা কাকে বলে, আমরা কি বলবো? যে যেসব সংখ্যাকে ১ এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে, বলবো? ভাগ করা যায় না কথাটা হচ্ছে একটা কিন্তু ভুল কথা। একটা কি ভুল কথা? মৌলিক সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ভুল কথা। কি বলতে হবে? দুইটা গুরুত্বপূর্ণ কথা। ১ নাম্বার কথা হচ্ছে কি ১ অপেক্ষা বড়, এই কথাটা বলতে হবে। আরেকটা কথা হচ্ছে যে নিঃশেষে বিভাজ্য নয়, ভাগ করা যায় না। কারণ এর আগের ক্লাসে আমি বুঝিয়েছি যে ভাগ করা যায় না মানে কি, আমার কাছে তিনটা কলা আছে, আমরা দুইজন লোক, তিনকে কি দুইজন লোক তিনটা কলা ভাগ করে খেতে পারবো না? পারবো? একটা গোটা গোটা করে খেলাম আর একটা কি অর্ধেক করে খেলাম, এটাই তো হচ্ছে ভাগ, তাই তো? কিন্তু কি হতে হবে? নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ ভাগশেষ থেকে যাবে। যে একটা কলা আমাদের যে বেশি হয়ে গেছিল না একটা একটা করে নেওয়ার পরে, ওটা থেকে যেতে হবে। তাহলে ৩ কি মৌলিক সংখ্যা। তাহলে পরে আমাদের মৌলিক সংখ্যা কি শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছি। হুম। এবার বলছে যে মৌলিক সংখ্যার উৎপাদক বা কি গুণনীয়ক। তাহলে মৌলিক সংখ্যার একটা বিরাট বড় শর্ত হচ্ছে, সবাই খেয়াল করি, মৌলিক সংখ্যার শর্তই হচ্ছে যে কি মৌলিক সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে দুইটা থাকা লাগবে। কয়টা থাকা লাগবে? দুইটি থাকা লাগবে। কি দুইটি? কি উৎপাদক বা কি গুণনীয়ক। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই দুইটা উৎপাদক থাকা লাগবে আর দুইটা গুণনীয়ক। যেটাই উৎপাদক সেটাই কি গুণনীয়ক। গত ক্লাসে একটু মিস্টেক হয়ে গেছিল উৎপাদক কথা বলতে গিয়ে, তো আমরা একটা দেখে নিই যে আগে উৎপাদক বা গুণনীয়ক কি। যদি আমরা ১৮ সংখ্যাটার কি বের করি? উৎপাদক বের করি। কি বের করবো? ১৮ সংখ্যাটার উৎপাদক। উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে যে ১৮ সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। কি হয়? নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে যদি আমরা ১ দ্বারা ভাগ করি কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। তারপর যদি ২ দ্বারা ভাগ করি কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। আবার ৩ দ্বারা যদি ভাগ করি কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। ৬ দ্বারা ভাগ করলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। ৯ দ্বারা ভাগ করলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। ১৮ দ্বারা ভাগ করলেও ১৮ কে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এই যে ১৮ কয়টা আমরা উৎপাদক পেলাম বা গুণনীয়ক পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে ১৮ গুণনীয়ক বা উৎপাদক কয়টা? উৎপাদক কয়টা? ছয়টি। কয়টি? ছয়টি। তাহলে পরে ১৮ কি মৌলিক সংখ্যা? না। মৌলিক সংখ্যা হতে গেলে কি বলেছি? দুইটি উৎপাদক থাকা লাগবে। আর সংজ্ঞাতে কি বলেছি? এক। সংজ্ঞাতে কি বলেছি? এক। তাহলে এক এবং কি সেই সংখ্যা, কি সেই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে কি হয় না? বিভাজ্য হয় না। হয়? হয়? হয় না। তাহলে উৎপাদক যে দুইটি বলেছিলাম তার মধ্যে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে কি সেই সংখ্যা। তাছাড়া আর কোন উৎপাদক পাওয়া যাবে না। এই জন্য হচ্ছে এক হচ্ছে কি মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ হচ্ছে একের উৎপাদক কয়টা? একটাই। কয়টা? একটাই। কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে উৎপাদক কয়টা থাকা লাগবে? কয়টা? দুইটা থাকা লাগবে। তাহলে পরে কি বোঝা যায়?
তাহলে মৌলিক সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক কয়টি? তাহলে অ্যান্সার কত হবে? 2। অ্যান্সার হবে কয়টা? 2টি। এটা কিন্তু চাকরির পরীক্ষায় আসা একটা কোশ্চেন, ঠিক আছে? তাহলে দুইটা আমাদের টপিকস কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এবার 3 নাম্বার বিষয়টা কি? 3 নাম্বার বিষয় বলছে মৌলিক সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? কি মৌলিক সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য? আমরা তাহলে প্রথমে দেখি সংখ্যা কি। সংখ্যা হচ্ছে কি কত দূর? 1 2 3 4 5 6 বলতে বলতে কত দূর পর্যন্ত সংখ্যা যায়? ইনফিনিটিভ পর্যন্ত, অসংখ্য। তাহলে সংখ্যা অসংখ্য, তাহলে কি মৌলিক সংখ্যা অসংখ্য না নির্দিষ্ট? যেমন আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। তাহলে পরে কি ওই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে নির্দিষ্ট? তাহলে আমরা প্রমাণ করে দেখাই। হ্যাঁ, আমরা কিছুক্ষণের জন্য ধরে নিলাম হচ্ছে যে মৌলিক সংখ্যা হচ্ছে নির্দিষ্ট কত পর্যন্ত? হচ্ছে 5 পর্যন্ত। কত পর্যন্ত মৌলিক সংখ্যা? 5 পর্যন্ত। তাহলে 2 3 আর হচ্ছে 5, আর কোনো মৌলিক সংখ্যাই নাই। ঠিক আছে, এটা আমরা কিছুক্ষণের জন্য ধরে নিয়েছি। কিন্তু এই যে আমরা মৌলিক সংখ্যা ধরে নিলাম, এই মৌলিক সংখ্যাগুলোর যদি আমরা গুণফল করি আর গুণফলের সাথে যদি 1 যোগ করি, তাহলে আবার আমরা জানি মৌলিক সংখ্যা পাওয়া যায়। কি পাওয়া যায়? মৌলিক সংখ্যা পাওয়া যায়। তাহলে গুণ করে দেখি। তাহলে 2 গুণিত হচ্ছে 3 গুণিত হচ্ছে কত? 5। তাহলে কত হবে? তাহলে 6 5 6 30। 30 এই যে গুণফল, এই যে আমরা ধরে নিয়েছিলাম মৌলিক সংখ্যা নির্দিষ্ট, কি ধরে নিয়েছিলাম? 5 পর্যন্ত হচ্ছে নির্দিষ্ট। কিন্তু এই যে মৌলিক সংখ্যাগুলোকে আমরা গুণ করলাম 2 3 5, কত পেলাম? 30। এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হবে? 31। এই 31 সংখ্যাটাও কি মৌলিক? 31 সংখ্যাটা কি মৌলিক? তাহলে আমরা নির্দিষ্ট বলে দিলাম, কিন্তু আরেকটা কি পেয়ে গেছি? আরেকটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি। তাহলে আবার আমরা আরেকটু বড়গুলো করে দেখি। আমরা এবার ধরে নিলাম 7 পর্যন্ত হচ্ছে নির্দিষ্ট। কত পর্যন্ত? 7 পর্যন্ত। তাহলে কি করতে হবে? তাহলে পরে হচ্ছে 2 গুণিত 3 গুণিত হচ্ছে 5 গুণিত হচ্ছে 7, কত হবে? তাহলে হচ্ছে 30 আর 3 7 21, 210। 200 কত? 10 যোগ হচ্ছে কত? 1। তাহলে কি দাঁড়াবে? 211। এই 211 কিন্তু হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে পরে মৌলিক সংখ্যা অসংখ্য হবে না নির্দিষ্ট হবে? তো মৌলিক সংখ্যা হবে অসংখ্য। মৌলিক সংখ্যা কি হবে? অসংখ্য। কি তাহলে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা, এটা কিন্তু একটা উপপাদ্য। এটা কিন্তু একটা উপপাদ্য, বুঝা গেছে? তাহলে এবার হচ্ছে তারপরে টপিকস কি? তারপরে হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে যে একক স্থানে 1 3 7 9 থাকলে এগুলো কি হবে? এগুলো দিয়ে হচ্ছে এগুলো মৌলিক সংখ্যা হয়। হ্যাঁ, একক স্থানে যদি থাকে, হওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো দিয়ে পরীক্ষা করতে হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে 1 3 7 9 মানে বেজোড়। আমরা বেজোড়ে পড়িয়েছিলাম না যে 1 3 5 7 9 এগুলো যদি একক স্থানে থাকে এগুলো হচ্ছে বেজোড়। বেজোড় সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হয়, আর জোড় সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হয় না। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে কি 2। শুধুমাত্র ব্যতিক্রম কি 2। আর এই যে বেজোড় সংখ্যাগুলোর ভিতরে যে মৌলিক সংখ্যা হয় তার মধ্যে হচ্ছে 5 কিন্তু মৌলিক সংখ্যা, শুধুমাত্র 5 মৌলিক সংখ্যা। কিন্তু 5 যখন একাধিক হয়ে যায়, অর্থাৎ একাধিক সংখ্যার একক স্থানে যদি কি থাকে? 5 থাকে, তাহলে সেটা কিন্তু কি হয়ে যায়? 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। এটা একটা 5-এর কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোনো একক স্থানে যদি 5 থাকে, যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি যে 365, কত? 365, এটাও 5 দ্বারা ভাগ করা যাবে। আর যে কেউ একটা বড় সংখ্যা লিখে দিয়েছে, যতই বড় লিখুক না কেন, হ্যাঁ, আর 5 একক যদি কত থাকে? 5 থাকে, সেটাও কি 5 দ্বারা বিভাজ্য। 5 এর ক্ষেত্রে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে ভাগের, একটা যে আমরা ভাগ করা যায়, 5 কে 5 একক স্থানে 5 থাকলে ভাগ করা যায়। আর আরেকটা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি 5 দ্বারা, তাহলে এই যে 2 কে আমরা 5 দ্বারা ভাগ করতেছি, তাহলে উপরের সংখ্যাটাকে ডাবল বসায় দিয়ে দশমিক বসায় দিলে হয়ে গেল। তাহলে 5 দুগুণা উপরের সংখ্যাটাকে লবটাকে 2, তাহলে 2 দুগুণা হচ্ছে কত? 4, আর একটা দশমিক বসায় দিলে হয়ে গেল। তাহলে যদি আমরা 3 কে যদি 5 দ্বারা ভাগ করি কি হবে? তারপর 3 দুগুণা 6, অর্থাৎ 6 বসায় একটা দশমিক বসায় দিলে কি? একটা দশমিক বসায় দিলে হয়ে গেল। একটা দশমিক বসায় দিলে কি হয়ে গেল? আসলে এই দশমিকগুলো বোঝা যায় না ভিডিওতে, সেজন্য একটু বড় করতেছি, আর কিছুই না। তাহলে 5 এর একক স্থানে 5 থাকলে কি হয়? 5 দ্বারা ভাগ করা যায়। সেজন্য কিন্তু বেজোড় সংখ্যাগুলো যেগুলো থাকার কথা ছিল, এখানে 5 থাকার কথা ছিল, কিন্তু 5 এখানে নেয় নাই। এই জন্য 1 3 7 9 দ্বারা আমাদেরকে পরীক্ষা করতে হবে। যেমন আমরা যদি চিন্তা করি যে 30 থেকে 40 এর ঘরে, অথবা 10 থেকে হচ্ছে 20 এর মধ্যে, তাহলে 10 থেকে 20 এর মধ্যে একক স্থানে কি থাকা লাগবে? 1 3 7 9। তাহলে 10 থেকে যেহেতু, তার মানে হচ্ছে 1 1 বসাই দিলাম প্রত্যেকটাই। তাহলে কত? এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে 30 এর ঘরে যদি আমরা চিন্তা করি, তাহলে কত? 31, আর হচ্ছে 33, আর হচ্ছে কত? 35, আর হচ্ছে 35 তো নিব না, 5 দ্বারা কি ভাগ করা যায়? ওই যে চেক করতেছি, 37, আর হচ্ছে কত? 39। কিন্তু এখানে আমরা এটা তো নিব না, কারণ হচ্ছে 5 তো নাই। আমরা চেক করার কথা কি বলেছি? 1 3 7 9।
তাহলে এই যে 3 11 কত 33, এটাও বাদ, 3 13 39, এটাও বাদ, তাহলে কত? এই যে আমরা সব সময় চিন্তা করতে হবে যে বেজোড় স্থানে যদি 1 3 7 9 থাকে, এগুলোই বেশিরভাগ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা, আর এর ঊর্ধ্বে কিন্তু কিছুই না। কথা ঠিক? বোঝা যায়? বোঝা যায়? এবার তাহলে আমাদের আরেকটা কি কি বলছে এবার, যে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা পরীক্ষা। এখন পরীক্ষায় চলে আসছে 211, 200 কত 11, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, কিন্তু আমরা এটা কিন্তু অনেক বড়, এটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা মৌলিক সংখ্যা? হুম, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, এটা বোঝার আগে আমরা একটা ছোট এক্সাম্পল নিই। যেমন হচ্ছে 17, 17 সংখ্যাটা যে মৌলিক সংখ্যা, একে যে অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যে নিঃশেষে বিভাজ্য করা যায় না। তো আমরা কোনগুলো সংখ্যা দ্বারা দেখবো 17কে ভাগ করে চেষ্টা করে দেখবো? তো 17র খুবই কাছাকাছি, 17র খুবই কাছাকাছি হয় পেছনের দিকে, হয় সামনের দিকে। কি নিতে হবে? পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেগুলোকে কি বলে? পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 2কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে? না, 4কে যদি বর্গমূল করি কি হবে? 2 হবে। যদি 9কে বর্গমূল করি কি হবে? 3 হবে। 16কে 4 হবে। 25 5 হবে। তাহলে 36, এর সংখ্যাগুলো কি কি তাহলে? 36 49 8 8 64 9 9 81। যদিও আমরা বর্গর যখন ক্লাস নিব তখন ওগুলো আরো ভালো করে বুঝাই দিব। তো তাহলে পরে হচ্ছে 17র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি? এটা 25, 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি? একে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো? 5 পাবো। এই যে 5 পাইলাম, এই 5 সহ, এই 5 সহ 5 এর ছোটগুলো কি কি আছে মৌলিক সংখ্যা? না তো হচ্ছে 3 আছে, 2 আছে। এগুলো দিয়ে দেখতে হবে যে ভাগ করা যায় কিনা, এগুলো দ্বারা ভাগ করা যায় কিনা 17কে। তাহলে 5 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না, 2 দিয়েও ভাগ করা যায় না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, 2 আর হচ্ছে 5, 5 এর ক্ষেত্রে তো আমরা নিয়ম জানি, একক স্থানে কি থাকা লাগবে? 5 থাকা লাগবে, অথবা 0 থাকা লাগবে। 0 অথবা একক স্থানে 5 থাকলে 5 দ্বারা কি হয়ে যায়? ভাগ করা যায়। আর 2 দ্বারা ভাগ বলতে তো আমরা পড়ে এসেছি জোর, জোর পড়াই নাই যে 0 2 4 6 8, এগুলো যদি একক স্থানে থাকে তাহলে কি দ্বারা নিঃশেষে বিভাজ্য? 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে পরে 2 আর 5 দিয়ে চেক করারও আমার কোনো প্রয়োজন নাই। তাহলে কি দিয়ে? শুধুমাত্র 3 দিয়ে দেখবো এখানে পরীক্ষা করে। 3 দিয়ে 17কে ভাগ করা যায়? যায় না। তার মানে 17 কি মৌলিক সংখ্যা। তাহলে এই যে 211, 211র কাছাকাছি, খুব কাছাকাছি। পূর্ণবর্গ সংখ্যা কত? না তো হচ্ছে 15 15 হচ্ছে 225। তাহলে 225কে যদি আমরা বর্গমূল করি কত পাবো? 15 পাবো। এই 15 থেকে ছোট, 15 থেকে কি ছোট মৌলিক সংখ্যা কি কি আছে? না তো হচ্ছে 13 11 আছে, 13 আছে, 13 11, তারপরে হচ্ছে কত 7, তারপরে 5, তারপরে 3 2। কিন্তু 5 আর 2 এর গল্প তো বললাম। তাহলে পরে এগুলো আগেই বাদ। তাহলে 3 দিয়ে দেখবো, 7 দিয়ে দেখবো, 11 দিয়ে দেখবো, 13 দিয়ে দেখবো। যদি যাই, ভাগ করা যায় কাকে? 211কে যদি ভাগ করা যায় তাহলে পরে কি মৌলিক সংখ্যা নয়? আর যদি ভাগ করা না যায় তাহলে কি মৌলিক সংখ্যা? তাহলে পরে কি মৌলিক সংখ্যা। কি ক্লিয়ার? বোঝা যায়? এগুলো কোনোটা দ্বারাই কি 211কে ভাগ করা যায় না, অর্থাৎ 211 কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা যে মৌলিক সংখ্যা পড়লাম, যে মৌলিক সংখ্যা পড়লাম, যতগুলো সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে যেগুলো মৌলিক সংখ্যা না সেগুলো কি? সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে পূর্ণবর্গ দিয়েও কিন্তু আমাদের কি হয়ে গেছে? আজকের ক্লাস হয়ে গেছে। বলে স্যার মানে কিভাবে ক্লাস নিচ্ছি, দ্রুত শেষ করে দিচ্ছি নাকি? এবার হচ্ছে সহমৌলিক। সহমৌলিক কথাটা এই চ্যাপ্টারের সাথে একটু সম্পর্ক আছে, তাছাড়া আমরা যখন হচ্ছে লসাগু গসাগু পড়াবো তখন হচ্ছে ওখানে পড়াই দেবো সব। কিন্তু শুধুমাত্র আমরা এখানে জেনে নিই যে সহমৌলিক অর্থাৎ দুইটা সংখ্যার গসাগু, দুইটা সংখ্যার গসাগু যদি এক হয়, দুইটা সংখ্যার গসাগু যদি কি হয়? এক হয়, তাকে কি বলে? সহমৌলিক। আমরা গসাগুর চ্যাপ্টারে এটা বুঝাই দেবো। ঠিক আছে? এবার হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত 10 ভিত্তিক ক্রম অনুযায়ী মৌলিক সংখ্যা। এটা হচ্ছে অনেক বইয়ে মুখস্থ করার জন্য বলে দিয়েছে কি 1 থেকে 100 পর্যন্ত 10 ভিত্তিক কি ক্রম অনুযায়ী মৌলিক সংখ্যা, অর্থাৎ যে 1 থেকে 10, 11 থেকে হচ্ছে 20, এইরকম ভাবে চলতে থাকবে সিরিয়াল। কত পর্যন্ত লেখা আছে? 1 থেকে 100 পর্যন্ত। তো ক্রমটা কি? ক্রমটা হচ্ছে যে 4 4 2 2 3 2, তারপরে 2 3 2 1। আমরা এইভাবে খাড়ো মনে লিখেছি তো অনেকে বুঝতে পারবে না। হ্যাঁ, আমরা একটু পাথলা মনে, যেটাকে কি বলে, এই যে এই দিকে, হ্যাঁ এইদিকে লিখি যে কি 4 4, তারপর হচ্ছে 2 2 3 2 2 3 2
এক, অর্থাৎ যে যেভাবে খুশি মনে রাখতে পারে। হুম, এক একজনের মনে রাখার কৌশল এক এক রকম, সেটা যেভাবে খুশি, আমি আমার মতো করে মনে রেখেছি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে কি 11 থেকে 20 পর্যন্ত, এটা হচ্ছে কত 20 থেকে 21 থেকে 30, এটা বলো 31 থেকে 40, এভাবে চলতে থাকবে। তার মানে শেষেরটা কত 90 থেকে 100, শুধুমাত্র হচ্ছে 97 পাওয়া যায় ওখানে। কত পাওয়া যায়? 97 পাওয়া যায়। তাহলে আমাদের আজকে যে মেন টপিকস ছিল এখানে, সেগুলোর ভিত্তির উপর আলোচনা করে আমরা শেষ করে দিলাম হচ্ছে মৌলিক সংখ্যার ক্লাস নাম্বার হচ্ছে 4। আর দ্বিতীয় পার্ট হচ্ছে কি 4 নিয়ে হচ্ছে কিছু আলোচনা, 4 নিয়ে কি কিছু আলোচনা, জ্ঞানমূলক প্রশ্ন আমরা বলে থাকি 4 নিয়ে। হ্যাঁ, তো 4 এর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের নোবেল পুরস্কার আছে। হ্যাঁ, নোবেল পুরস্কার বাঙালিদের মধ্যে 4 জন পেয়েছিল। আহ, এ- এ, 4 জন পেয়েছিল। কে কে পারা যাবে? একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, একটা ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা অমর্ত্য সেন, আর কে? কে? অভিজিৎ সিআইডির? না, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এটা তিনি 2019 সালে পেয়েছেন। আর হচ্ছে 4 নিয়ে হচ্ছে যে মানুষের হৃৎপিণ্ড হচ্ছে কিন্তু 4 প্রকাষ্ঠ বিশিষ্ট, আর 4টি বাহু দ্বারা গঠিত ক্ষেত্রফলটাই হচ্ছে কি 4টি বাহু দ্বারা গঠিত কি তৈরি হয়? চতুর্ভুজ। কি? চতুর্ভুজ। মনে থাকবে? একটা রাষ্ট্র গঠনের মূলনীতি কয়টা? 4টা। সংবিধানেরও হচ্ছে মূলনীতি কত? না, রাষ্ট্র গঠনের মূলনীতি হচ্ছে 4টা। কি কি? হুম, একটা হচ্ছে জনগণ, একটা সরকার, একটা নির্দিষ্ট ভূখণ্ড, আর একটা হচ্ছে সার্বভৌমত্ব। সংবিধান দিবস কিন্তু 4 নভেম্বর। সংবিধান দিবস কি 4 নভেম্বর। আর ভূকেন্দ্র উপগ্রহ, হ্যাঁ, কেন্দ্র রয়েছে বাংলাদেশের, ভূকেন্দ্র উপগ্রহ কেন্দ্র রয়েছে 4টা। একটা হচ্ছে বেতবুনিয়া, একটা তালিবাবাদ, আর মহাখালী, সিলেট। কি মনে থাকবে? থাকবে মনে? আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।